নতুন সূর্যোদয় জানান দিচ্ছে এক মিষ্টি দিনের বার্তা। শীতের দিনে সূর্যের উত্তাপ খুবই কম হয়। উষার ঘুম কাটল সবে। ঘুম ঘুম চোখ নিয়ে চেয়ে দেখল আশপাশ, বোঝার চেষ্টা করলো আছে কোথায়। পরক্ষণই মনে হলো শরীরের উপরে বুঝি কেউ ভারী কিছু রেখে দিয়েছে। বিস্ময় নিয়ে তাকালো নিজের দিকে। নজরে এলো উদম শরীরের ফর্সা পেট। সাগর ভাই তার শরীরের সম্পূর্ণ ভার উষার উপরে ছেড়ে দিয়ে আরামসে ঘুমোচ্ছে। গলায় মুখ গুজে রেখেছে। ঘুমন্ত মানবের তপ্ত নিঃশ্বাস তাণ্ডব শুরু করেছে অষ্টাদশীর হৃদয়ে। উষার ভালো লাগলো খুব। নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে তাহলে। পরক্ষণেই মনে হলো সাগর ভাই তো আমাকে ডিভোর্স দেবেন। গতকাল রাতে এসব হয়তো জ্বরের ঘোরে করেছে। উষার ভাবনা চিন্তার মধ্যেই বুঝতে পারল সাগরের এক হাত উষার পিঠে নিচে, আরেক হাত টপসের ভেতরে। আতঙ্কিত হলো উষা। কালকে রাতের কথা মনে পড়তেই শরীরে কাঁপুনি দিল। কানসহ ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভূত হলো। জ্বরের ঘোরেও সাগর কতটা ডেসপারেট ছিল এই সাগরকে উষা চেনে না। সাগর সারা রাত ঘুমোতে দেয়নি উষাকে। অর্ধ রাত পর্যন্ত জেগে জেগে সেবা করেছে আর সাগরের অত্যাচার সহ্য করেছে উষা। আর ব্যাটা এখন পড়ে পড়ে আরামে ঘুমোচ্ছে। উষা ধাক্কা দিয়ে সরাতে চাইল সাগরকে। ধাক্কা দেওয়ার ফলে আরও শক্ত হলো হাতের বাঁধন। সাগর শব্দ করে নিজের গালের খোঁচা খোঁচা চাপদাড়ির মাধ্যমে ঘর্ষণ তৈরি করলো উষার গলায়। খোঁচা খোঁচা দাড়ির আঘাতে শিহরিত হলো উষার পুরো শরীর। নিঃশ্বাস ভারী হয়ে আসতে চাইছে। মন বিরোধিতা করতে চাইছে এভাবে থাকলে উষা দম বন্ধ হয়ে মারা যাবে। খুব সচেতনতার সহিত সাগরের হাত সরালো উষা। হালকা ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে ফেলে দিয়ে ছটপট করে উঠে দাঁড়ালো উষা। ওড়না গতকাল সাগর ভাই রেখে দিয়েছে। তার ধারণা ওড়নাতে ওনার গায়ে স্পর্শ আছে, তাই যেখানে ওনার স্পর্শ আছে সেখানে আমি বারবার চুমু খাবো, বুকের মধ্যে চেপে ধরে ন্যাকা কান্না করব, স্মৃতি হিসেবে রেখে দেবো, আর পড়বই না। এসব ভাবতে ভাবতে নাক মুখ কুচকে ফেলল উষা। বিড়বিড় করে বলল, এটা নিজেকে কি ভাবে? হ্যান্ডসাম হাঙ্ক মাই ফুট। এই লন্ডন ফেরত ছাগলকে ফ্রিতে দিলেও তো কেউ তুলে নিবে না। সাগরের রুমের দরজা পেরিয়ে বাইরে আসতেই দেখা হলো বড় আব্বুর সাথে। উষা হাসি মুখে জিজ্ঞাসা করল, আজকে দেখা যায় আমার আগেই উঠে পড়েছো বড়াব্বু? সিজান ভুইয়া বিস্মিত দৃষ্টি নিয়ে তাকালো উষার পানে। পরপর সাগরের দরজার দিকে এক নজর তাকিয়ে থেকে খুক খুক করে কেসে উঠলেন ভদ্রলোক। অবাক স্বরে জানতে চাইলেন, তুমি রাতে সাগরের রুমে ছিলে? এলোমেলো দৃষ্টি ফেলল উষা। আরও আগে উঠলে হয়তো এই পরিস্থিতিতেই পড়তে হতো না। মাথা নিচু করে ফেলল, কিভাবে বলবে যে হ্যাঁ, এই রুমেই ছিলাম। সিজান ভুইয়ার কুচকানো ভ্রুজোড়া দেখে আমতা আমতা করে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। সিজান ভুইয়া সাথে সাথে চোখ নামিয়ে নিলেন। রাতে বড়ম্মু কল দিয়ে বল। কথা হয়েছে তোমার আমার সাথে? বলেছে আমরা সব কিছু। আমি লিজাকে বলেছি চুপ করতে, গিয়ে দেখো হয়েছে কি না, পরে সাগরকে খাইয়ে দিও। আজ আর অফিসে যেতে হবে না ওর। আমি বের হব এক্ষুনি, কিছু লাগলে জানিও। কথাটা শেষ করে আর একদণ্ড দাঁড়ালেন না সিজান ভুইয়া। নিচে যাওয়ার জন্য পা বাড়ালেন। তার ছেলে যে ডুবে ডুবে জল খাচ্ছে এই আন্দাজ তো ওনার ছিল না। উষা অবাক হলো, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে সে। বড় আব্বুর করা ব্যবহার নিয়ে আর ঘাটল না উষা। ধূপধাপ পা ফেলে চলে গেল কিচেনের উদ্দেশ্যে। আজকে একটাবার দেখা করবে তিহু? তানহা অপ্রস্তুত হলো। এই সকাল সকাল কল দিয়ে যে আরাফ এমন কিছু বলবে আইডিয়া ছিল না তার। শেষ কবে মানুষটাকে দেখেছিল তারও হিসেব নেই। অভিমানী মন গলতে চাইল না। পরিবার নিয়ে, নিজের বোন নিয়ে সবসময়ই কত কনসার্ন আরাফ। রেসপন্সিবিলিটির শেষ নেই যেন। আর তানহার বেলাতেই যত অজুহাত। তানহা শক্ত গলায় বলল, কেন, কি দরকার দেখা করার? পাপ হবে তো। আরাফ নিজের প্রেয়সীর অভিমান বুঝতে পেরে ফোনের অপর প্রান্ত থেকে ঠোঁট কামড়ে হাসে। শীতল কণ্ঠে অত্যন্ত কোমল হয়ে বলে, বুকের বাঁ পাশে জ্বলতে থাকা আগুন নেভাতে চাই। ব্যাস, তানহার মন গড়ে গেল। এভাবে বললে কি সে না করতে পারে? পারে না। চোখের কোণে জমে থাকা জল মুছে বলল, কোথায় আসবো? আরাফের ঠোঁট প্রসারিত হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যেখানে আমাদের দেখা হয়। কি হয়েছে খালা, এভাবে হাসছো কেন? লিজা বেগম পান খেয়ে লাল করে ফেলা দাঁতগুলো বের করে হাসলেন।
হাসি হাসি মুখ করে বললেন, কাইলকয়ে তুমি সাগো বাবার লগে আসিলা তাই না? উষা ঘাড় ফিরিয়ে নিল। লাজুক হেসে বলল, হুম। বাপ জানে কি কইল? উষা আর ফিরে তাকালো না লিজা বেগমের দিকে। ভ্রু কুচকে জানতে চাইল, কি বলবে? কয় নেই কিছু। না তো, হয়েছে স্যুপটা, হলে দাও দিয়ে নিয়ে যাই, সাগর ভাই উঠে যাবেন পরে। আম্মা, আপনারে তো আগেই কইছি স্বামীর ভাই ডাকতে হয় না। সাগর ভাই ডাকেন না, আল্লাহ নারাজ হইব। বিয়েটাই টিকে কিনা তারই কোনো ঠিক নাই, আবার বলছো যেন ভাই না নাকি। কেডা কইছে বিয়া টিকব না? আব্বা জানে আপনারে অনেক ভালা পায়, অনেক ভালোবাসে, দেখেন না? উষা কপালে ভাঁজ ফেলে সন্দিহান দৃষ্টিতে তাকায় লিজা বেগমের দিকে। তুমি কি করে জানো ভালোবাসে? লিজা বেগম লাজুক হেসে মুখ ফিরিয়ে নিলেন। উষার হাতে সুপের বাটি দিতে দিতে বলল, নেন, লইয়া যাইয়েন। স্বামীর সামনে গিয়া মিষ্টি কইরা হাসবেন, পরে কইবেন আপনি খাওয়াইয়া দিবেন। উষার নাক মুখ সিটকালো। খায়া কাম নাই। তুই এইভাবে নিচে গিয়েছিলি? সাগরের এমন রাশভারী গম্ভীর কণ্ঠে অবাক হলো উষা। গত কয়েকদিন ধরে সাগর ভাই অত্যন্ত কোমল ব্যবহার করছে উষার সাথে, তাহলে আজকে এমন কেন? সুপের বাটি নিয়ে রুমে আসতেই দেখে সাগর বিছানার উপরে বসে আছে। উষা বেড সাইড টেবিলের ওপরে বাটিটা রাখতেই বলেছিল গরম গরম স্যুপটা খেয়ে নিতে। বিনিময়ে সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে এমন একটা কথা বলল, উষা ভ্রু কুচকে জানতে চাইল, কিভাবে গিয়েছি? সাগর কটমট করে তাকালো উষার দিকে, রাগী স্বরে বলল, ইডিয়েট, তোর গলা এখানে ঠোঁটে এসব কি? উষাও অবুঝের ন্যায় প্রশ্ন করে, কি? সাগর থমথমে কণ্ঠে বলে, নাকি বাড়ি শুধু সকলকে দেখাতে চাইছিস? সাগর ভাইয়ের সাথে একান্তে সময় কাটানোর সময় গলায় স্ট্যাম্প বসিয়ে দিয়েছি আমি। সবাইকে বুঝাতে যাচ্ছিস আমাদের মধ্যে কিছু একটা হচ্ছে? উষা অবাক হলো, কঠিন দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। বেটা চাচ্ছেটা কি? সারা রাত ঘুমোতে দেননি, অত্যাচার করেছেন আমার উপর, আবার সারা রাত জেগে জলপট্টিও দিতে হয়েছে। ওইটুকু সেবা যত করেছি বলেই এখন সুস্থ আছেন, আর এখনই শুধু শুধু ধমকাচ্ছেন আপনি আমায়। তপ্ত নিঃশ্বাস ফেলল সাগর, চোখ দুইটা বন্ধ করে জিজ্ঞাসা করল, নিচে যাওয়ার পর কার কার সাথে দেখা হয়েছে? বরাবর লিজা খালা। বরাবর কথা শুনেই তড়াক করে চোখ মেলে সাগর। শুকনো গলায় পরপর কাশি দিল কয়েকটা। তোর বাবার সাথে দেখা হয়েছে? হুম। যা, নিজেকে আয়নায় দেখিনি। সাগরের কথা মতো আয়নার সামনে এসে দাঁড়ায় উষা। আয়নায় নিজের গলার ঘাড়ের এবং ঠোঁটের এমন করুণ অবস্থা দেখে চিৎকার করে উঠল উষা। মানুষটা অন্য কিছু, আপনি এসব কি করছেন? লজ্জা নেই আপনার? সাগরের কথা মতো আয়নার সামনে এসে দাঁড়ায় উষা। আয়নায় নিজের গলার ঘাড়ের এবং ঠোঁটের এমন করুণ অবস্থা দেখে চিৎকার করে উঠল উষা। সাগরের চোখে মুখে বিস্ময় খেলে গেল, চোখে মুখে কৃত্রিম কৌতূহল প্রকাশ করল, কপালের ভাঁজ গাঢ় হলো, চোখ দুটি ছোট ছোট করে ফেলল, কণ্ঠের তীব্র গম্ভীর ভাব ফুটিয়ে তোলে জানতে চাইল, আজব, আমি আবার কি করেছি? এখানে লজ্জা পাওয়ার কি আছে? তুই কি আকাম করেছিস সেটা তুই জানিস, আমার উপরে দোষ দিচ্ছিস কেন? হতভম্ব হয়ে গেল উষা। রাগে যেন মাথায় আগুন ধরে যাচ্ছে। এমনিতেই কাল রাতে এই ব্যাটা যে অবস্থা করেছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ঘাড়ে গলায় চিনচিনে ব্যথা অনুভব করছে। ঠোঁট দুটি এখনো ফুলে আছে। এ মানুষ না অন্য কিছু? এত ডেসপারেট কেন হতে হলো ওনাকে? কিস করেছে সেটা সফটলি করলেই পারত। সারাদিন ডিভোর্স দিব বলে মাথা খাচ্ছে, আর এখন সামনে আসলেই চুমু খাচ্ছে। সাগরের এমন কথাই উষার রাগটা বেড়ে গেল। কিছুটা দূরে থেকেই কোমরে হাত রেখে সাগরের সরাসরি দাঁড়ালো উষা। কণ্ঠে তীব্র ক্রোধ নিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে? কাল রাতে আর দুপুরে আপনি কি করেছেন আপনার মনে নেই? নড়ে চড়ে বসলো সাগর, চোখে মুখে কৃত্রিম বিস্ময় ভাব নিয়ে বলল, আমি আবার কি করেছি? বুঝতে পারছেন না? না না বললে বুঝবো কিভাবে? কালকে দুপুরে যে চুমু। বলতে বলতেই চুপ হয়ে গেল উষা। কাল দুপুরে না হয় উষা সাগরের হাত থেকে বাঁচার জন্য ওইসব বলেছে, আজকে সজ্ঞানে কিভাবে বলবে এইসব? তাও কালকে যে তাণ্ডব চালিয়েছে সাগর ভাই, মুখে আনতেও তো লজ্জা লাগছে। এই জন্যই বুঝি বরাব্বু এইভাবে তাকিয়েছিলেন। লিজা খালা হাসছিল। হায় হায়, উষার মাথায় হাত, মা নিজত সব গেল বুঝি। এখন ওদের সামনে কিভাবে যাব?
কি হলো? অর্ধেক কথা বলে থেমে গেলি কেন? কালকে দুপুরে কি? কাছে আয় আমার। উষা ভ্রু কুঁচকে ফেললো, সন্দিহান দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। বেটা অন্য কিছুর মতলব আছে না তো? হঠাৎ করেই উষা ভাবতে লাগলো, এবারটা ইচ্ছে করেই আমার মুখ থেকে বের করতে চাচ্ছে কাল কি হয়েছিল, তাই না? দাঁড়া বেটা তুই। উষা থমথমে গলায় জানালো, কাছে আসবো কেন? যা বলার এইভাবেই বলেন, সামনে আগাতে পারবো না। এখান থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আসবি নাকি আমি উঠে যাব? আমি গেলে কিন্তু ছাড় পাবি না, বলে দিলাম। শুকনো ঢোক গিলল উষা। কাল রাতের মতো যদি কিছু শুরু করে সে কিছুই করতে পারবে না। সামনে এগিয়ে এলো। এসেছি, এবার বলুন। আমি কেন? তুই বলবি। কি করেছি আমি? না বললে বুঝবো কি করে? উষা কিরমির করতে করতে বলল, বুঝতে পারছেন না কি করেছেন? বলে একটু ঝুঁকে নিজের আঙুল দিয়ে প্রথমে নিজের ঠোঁট এবং ঘাড় আর গলায় থাকা দাগগুলোর দিকে ইশারা করে বলে, এই যে দেখুন, দেখুন কি করেছেন। সারাদিন বলেন ডিভোর্স দিব, আর একা পেয়েই নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। উষা ঝুঁকে থাকায় তার জামা গলার কাছ থেকে সরে যায়, ওড়না না থাকায় দৃশ্যমান হয়। সাগরের চোখ আটকে অনাকাঙ্ক্ষিত জায়গায়। সেখানে তাকিয়ে থেকেই শুকনো ঢোক গিলে সাগর। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মস্তিষ্ক অন্য কিছুর আভাস জানান দিচ্ছে। শরীর জুড়ে অন্যরকম শিহরণ বইছে। সাগর চোখ সরিয়ে নেয়, নিচে তাকিয়ে মাথা ঝাড়া দেয়। মস্তিষ্ক থেকে এই দৃশ্য মুছে ফেলতে চাইছে যেন। ফের তাকায় উষার দিকে, ধমক দেওয়ার জন্য উদ্যত হয় সে। তাহলে মেয়েটার কারণে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই। কালকেই নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল, তাই তো জ্বরের ঘরে পড়ে এমন একটা কাজ করেছে সে। সাগরের দৃষ্টি অনুসরণ করে উষা তাকায় নিচের দিকে। কিছু একটা বুঝতে পেরে দুই হাত উপরে তুলে নিজেকে ঢাকার চেষ্টা করে। এক প্রকার ছিটকে সরে যায় সাগরের থেকে অনেকটা দূরে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, ছি সাগর ভাই, ছি। এমনিতেই বউ হিসেবে মানেন না, আর সুযোগ পেলেই নিজের আসল রূপ দেখাতে প্রস্তুত হয়ে যান। সাগরের কপালে ভাঁজ পড়ল। সে আবার কি করেছে? যা করার তা তো এই মেয়েই করেছে। নিজেই ঝুঁকে এসেছে আমার দিকে, আবার ওড়নাও পড়েনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এদিকে আয়। কেন? বলছি তাই। পারবো না। অগত্যা সাগর নিজেই উঠে গেল। সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আমাকে নিয়ে এলি? নিজের ভালো তুই চাইতে পারিস না, না? উষা আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল। সাগরের এমন চাহনি তাকে অস্থির করে তোলে। না চাইতেও সাগরের শিকার হয়ে যায়। কি হলো, চুপ করে আছিস কেন? কাল দুপুরে কি করেছিলাম, আর এখনই বা কি করলাম? তুই নিজেই তো ঝুঁকে আমাকে দেখার সুযোগ করে দিলি। বলি উষার ঠোঁটের তিলটার ওপরে আঙুল ছোঁয়। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানটায়। সাগরের স্পর্শে কেঁপে ওঠে উষা। মাথা নিচু করে ফেলে। উষার কাঁপুনি লক্ষ্য করে মাথা থেকে পা অবধি একবার চোখ বোলায় সাগর। তারপর ঠোঁটের তিলটায় নজর দিয়ে স্থির করে বলে, তুই মুখে বলে বুঝাবি নাকি আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব? উষা বুঝতে পারল না কথাটা। নাক মুখ কুচকে অবুঝের মতো দৃষ্টি নিক্ষেপ করল সাগরের দিকে। সাগর শয়তানি হাসি দিয়ে নিজের ভ্রু জোড়া নাচাতে থাকে। উষা সাগরের কথা বা কাজের আগামাথা বুঝতে পারে না। হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর উষার বিস্ময় দৃষ্টি উপেক্ষা করে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায় উষার ঠোঁটের ওপরে থাকা তিলটাতে। উষার সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে ওঠে। অন্তর এবং শরীর জুড়ে বয়ে যায় অদ্ভুত এক শিহরণ। ছিটকে সরে আসে পেছনে। সাগর তা দেখে বাঁকা হাসে, নিজেই পা বাড়িয়ে সামনে এগোয়। উষার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার উপরে কেন দোষ দিচ্ছ সুইট ভি? নিজেই তো বললে আমি নাকি ছাপড়ি, আনরোম্যান্টিক, হাসমি ভাইয়ের মতো চুমু খেতে পারি না। তাই তো দেখিয়ে দিলাম যে আমি হাসমি ভাইয়ের থেকেও কতটা ডেসপারেট। বলেই কানের লদিতে হালকা করে কামড়ে দিল সাগর। কামড়ের জন্য মৃদু শব্দ করে উষা, কিন্তু পরপরই দূরে সরে দাঁড়ালো সাগর। উষার কান লাল হয়ে গেল। আদল জুড়ে লাজের আভা স্পষ্ট। এমন ভালোবাসা মিশ্রিত স্পর্শে মন চেয়ে গেল মুগ্ধতায়। মন আকাশ পরিমাণ ভালো লাগায় ভরে উঠল। প্রগাঢ় অনুভূতিরা আরও গাঢ় হলো। সাগর থমথমে গলায় বলল, তোর অনুমতি ছাড়া তো আর চুমু খাইনি। তুই নিজেই চেয়েছিস যেন চুমু খাই। উষা কিছু বলার জন্য মাথা তুলল। মুখ তুলে বলতে চাইল কিছু একটা, কিন্তু তার আগেই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করল কেউ। রাগান্বিত স্বরে বলছে, শালা কতগুলো ফোন দিয়েছিস, সে খেয়াল আছে তোর? পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই সামনে তাকায় উষা। এই সময়ে গালিবকে এই বাসায় দেখে অবাক হয় সে।
সাগর গালিবকে দেখে বিড়বিড় করে বলে, এই গাথাটারই কমতি ছিল এখানে, এবার মাথা খাবে। গালিব সাগরের দিকে তাকিয়ে দেখে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। কিছু বুঝতে পারে না সে। এই মাত্র এলো, তাহলে এভাবে তাকিয়ে থাকার কি আছে? করলোটা কি সে? সে তো ভালো খবর নিয়ে এসেছিল। গালিব সামনে তাকিয়ে উষাকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। সাগর নিজের ঘরে উষাকে ঢুকতে দিল। গালিব মুখে সৌজন্যের হাসি ফুটিয়ে তুলে জানতে চাইল, কেমন আছো উষা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তারপর উষার গলায় ঘাড়ে থাকা দাগ ভালোভাবে লক্ষ্য করে বলে, তোমার গলায় এগুলো কিসের দাগ? কথাটা শেষ করতে পারে না গালিব। সাগরের খেয়াল হয় উষার গায়ে ওড়না নেই। উষাকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। উষাকে বুকের সাথে জড়িয়ে ধরে এত করে গালিব উষার পিঠের অংশ দেখতে পারে শুধু। সাগর খালি গায়ে থাকায় শরীরের পুরুষালী গন্ধটা উষার নাসারন্ধ্রে ঢুকে যাচ্ছে। উষা আবেশে চোখ বন্ধ করে ফেলে, নাক টেনে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। সাগর কটমট করতে থাকে রাগে, চোখের মাধ্যমে ভস্ম করে দিবে যেন গালিবকে। গালিব সেদিকে লক্ষ্য করেই বলে, তা উষা, তোমাকে বুঝি কোনো বিদেশি ছাগলে কামড়ে দিয়েছে? সাগর রাগী দৃষ্টিতেই তাকিয়েছিল গালিবের দিকে। ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিতে। উষা বুকে না থাকলে হয়তো তাই করতো। উষা সাগরের বুকে মাথা রেখেই বলে, ভুল হয়েছে গালিব ভাই, বিদেশি ছাগল নাই, এটা তো দেশি রামছাগল। রামছাগল মানুষ দেখলেই খেপে যায়, আক্রান্ত করে বসে সঙ্গে সঙ্গে। গালিব হু হা করে হাসতে থাকে। পুরো রুম কাঁপছে তার হাসির শব্দে। আর এদিকে সাগরের মাথা ফেটে যাচ্ছে রাগে। নিজের ঘরের শত্রুই বিভীষণ, নয়তো এভাবে কেউ বলে? ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে সাগর। উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শাস্তির জন্য প্রস্তুত থেকো সুইটবি। বলা তো যায় না তোমার তথাকথিত রাম ছাগল কখন আক্রমণ করে বসে। শুকনো ঢোক গিল উষা। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। চোখাচোখি হতে সাগর চোখ মারে উষাকে। উষাকে জড়িয়ে রেখেই এগিয়ে যায় আলমারির দিকে। তারপর একটা তোয়ালে দিয়ে জড়িয়ে দেয় উষাকে। তারপর খুব শান্ত ভঙ্গিতে বলে, যা রুম থেকে, নিজের ভালো চাইলে আর আমার সামনে পড়িস না। উষা কথা বাড়ায়নি, বিনা বাক্যে বেরিয়ে যায় রুম থেকে। তুই এভাবে না বলে না জানিয়ে আমার বাসায় এলি কেন? আসতে পারি না। তা পারিস, কিন্তু এভাবে কি বলছিলি তখন? গালিব ব্যাক্কেল মার্কা ফেস বানিয়ে বলে, কি বলেছিলাম? সাগর আঙুল ধরা কপাল চুলকে বলে, দাগের কথা। আরে প্রথমে বুঝতে পারিনি। তোরা কি কাল রাতে একসাথে ছিলে? সাগর স্বাভাবিকভাবেই উত্তর করে, তুই যা, এখন আমি পরে কথা বলছি। যাচ্ছি না। আঙ্কেলও বলেছেন থেকে যেতে, আর আজকে এসেছি যখন ভাবির হাতের রান্না খেয়ে যাব। বলি সাগরকে চোখ মারে গালিব। সাগর তত্ত্ব নিঃশ্বাস ফেলে বলে, এই ব্যাটা যে ভালো হবে না তার জানা আছে। রাতের আধার কাটিয়ে চারিদিক সূর্যের আলোয় আলোকিত হলো। দেখা মিলল নতুন দিনে। প্রিয়তা উদাস ভঙ্গিতে বসে আছে ছাদের কিনারায়। পাশেই অবহেলায় পড়ে আছে ফোনটা। ইদানিং কিচ্ছুই ভালো লাগছে না তার। এই বয়সটা আবেগের বয়স। শরীরের রক্ত গরম থাকে এই বয়সে। নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা বেড়ে যায় হাজার গুণে। দিন যত যাচ্ছে ততই স্বচ্ছতার জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে। রোজ রোজ স্বচ্ছতার সাথে এমন আচরণ করে, এমন ব্যবহার করে, খুব পরিষ্কারভাবেই বোঝা যায় সে প্রিয়তাকে চায়। বন্ধুত্বের আজ 3 বছর। প্রিয়তার বিশ্বাস এখন আর স্বচ্ছ তার সাথে ফ্লার্ট করবে না। প্রিয়তা নিজের বান্ধবীদের সাথে পরামর্শ করে নিয়েছে আজকেই স্বচ্ছকে নিজের ভালোবাসার কথা জানাবে। কারণ তার বাবা ভালো পাত্র পেয়েছে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। উপায় না পেয়ে নিজেই ভালোবাসার কথা প্রকাশ করবে। এত চিন্তা আর নিতে পারল না প্রিয়তা। অস্থির ভঙ্গিতে হাতে ফোনটা নিয়ে কল লাগালো নিজের প্রিয় বান্ধবীদের। উষা সাগরের রুমের দিকে যাচ্ছিল। সাগর তাকে কি এক বিশেষ কারণে ডেকেছে। আজকাল সাগরের আচরণ দেখে অবাক না হয়ে পারে না উষা। যে মানুষটা তাকে সহ্য করতে পারত না, সে এখন নানা ছলা কলা করে তাকে সামনে রাখতে চায়। গ্রুপ কল দেখেই পথিমধ্যে থেমে গেল উষা। হ্যাঁ বল প্রিয়, কি সিদ্ধান্ত নিলি? হতাশ নিঃশ্বাস ফেলল প্রিয়তা। না রে উষি, বুঝতে পারছি না কি করব। এই মানুষটা আমার সাথে নিঃশ্বাসের মতো আটকে গেছে। আমি তার মায়া কাটাতে পারছি না। রোজ রোজ এতবার রবের কাছে ভালোবাসা ভিক্ষা চাই, উনি কি শুনেন না আমার আহাজারি? দেখ প্রিয়, ছেলেটাকে
আমাদের থেকে তুই ভালো জানিস, তুই বুঝিস তার থেকে কোনো ইঙ্গিত পেলি কিনা। কিন্তু তোকে আমি বারবার বলছি, নিজের থেকে ভালোবাসার কথা জানাস না প্লিজ, ভুগতে হবে অনেক জীবনে। কপালে ভাঁজ ফেলল প্রিয়তা, থমথমে গলায় শুধালো। কেন? তানহাও তো নিজেই বলেছে আরাব ভাইকে। কই কিছুই তো হয়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা। ভালোবাসা একটা ভয়ঙ্কর নেশা। মাথায় যখন ভালোবাসা নামক ভয়ঙ্কর জিনিসটা ঝেঁকে বসে, তখন পৃথিবীর সব কিছুই কেমন ফিকে মনে হয়। অত্যন্ত গম্ভীর গলায় বলল উষা। আরব ভাইয়ার ব্যাপারটা আলাদা। ভাইয়া ছোট থেকেই তানহাকে পছন্দ করতো। এমনিতেও তানহা না বলেও আমার পরিবার এইচএস এর পরে বিয়ের প্রস্তাব নিয়েই যেত তানহার বাবার কাছে। প্রিয়তার এসব শুনতে ভালো লাগছে না, কিছুটা কড়া কণ্ঠেই বলল। থাম তো ভাই, ভালো লাগছে না। তুই কি বোঝাতে চাচ্ছিস? ওকে আমি এখন নিচে থেকে না বলি? উষার সহজ স্বাভাবিক জবাব। তাহলে বাবা যে বিয়ের কথা বলছে ওটার কি হবে? বলে দে কিছুদিন সময় দিতে, এক্সামের পরে এইসব নিয়ে ভাববি। এক্সাম অব্দি বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছিস না। আর এই কয়দিন স্বচ্ছকেও একটু ভালো করে পরখ করে নে। প্রিয়তা আর কিছুই শুনল না, খট করে কলটা কেটে দিল। উষা এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে তার বান্ধবী খুবই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। সে আর যাই হোক নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দিতে চায়নি। কিন্তু এই বেলায় এসে কেন এত বেলেহাজ হয়ে গেল? তৎক্ষণাৎ উষা উত্তর করল, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই তাকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। তোকে কখন বলেছি আমার রুমে আসার কথা? মাঝ রাস্তায় হয়ে দাঁড়িয়ে থাকতে তো বলিনি। আকস্মিক পুরুষ মানুষের গম্ভীর সুপরিচিত স্বর কর্ণকুহর হতেই ভয়ে কেঁপে উঠল উষা। মুখে বিরক্তকর ভাব ফুটিয়ে তুলে বলল, আজব, এভাবে ধমকে ওঠার কি আছে? আমি তো যাচ্ছিলাম আপনার রুমে। সাগর কিছুটা এগিয়ে এলো উষার দিকে। চোখ মুখ তার এমনিতেই শক্ত হয়ে আছে। দাঁতের দাঁত পিষে বলল, কখন খবর পাঠিয়েছি রুমে আসার জন্য? এখন অব্দি গেলি না। আবার বড় গলায় কথা বলছিস। মনে হচ্ছে তোকে আদর করার জন্য ডাকছি আমি। ডিরেক্টলি আদর করার জন্য না ডাকলেও ইনডিরেক্টলি আপনি ওটাই করেন আমার সাথে। গেলেই চুমাচুমি শুরু করেন। উষা মিনমিন করে কথাগুলো বললেও সাগর শুনতে পেল সবটা। কপাল কুঁচকে চোয়াল শক্ত করে ফেলল মুহূর্তেই। তারপর উষার দিকে আরো একটু ঝুঁকে বলল, কি বললি তুই? আমি তোকে আদর করার জন্য ডাকি? আমি কখন বললাম এসব? উষার কথার মধ্যেই আরাফ এসে উপস্থিত হলো সেখানে। গলা ঝেড়ে বলল, এ ধরনের আলাপ আলোচনা রুমের বাইরে না করাটাই বেটার ভাই। দেখা গেল কে কখন কোন দিক দিয়ে শুনে ফেললো, কে কি দেখে ফেললো। হ্যাঁ, হতভম্ব হয়ে গেল সাগর। কপালের ভাঁজটা গাঢ় করে তাকিয়ে রইল আরাফের দিকে। উষা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। সাগর বোঝে না মেয়েরা এত লজ্জা পায় কই, কিছু হলেই লাজে মারা যায়। আরাফ বুঝলো বোনের লজ্জা পাওয়ার কারণ। সে আর বোনকে অস্বস্তিতে ফেলতে চাইল না। টপিক চেঞ্জ করার জন্য বলল, ওসি, দুপুরে খাবারে কি রান্না করেছিস? গরুর মাংস। ও, তুই নিজেই করবি? বিশ্বাস করো ভাইয়া, তোমার তো গরুর মাংস অনেক পছন্দ। তুমি একবার শুধু উসির রান্না করে মাংস খেয়ে দেখো, পুরো বড় আম্মুর মতো রান্না করে। ও সো টেস্টি। রাফিদ সামনে এগিয়ে এসে বলল, ভুল বললে ভাইয়া, ওসির রান্না বেস্ট। আরে আম্মুকেও হার মানায়। উষা ভাইদের এত প্রশংসায় মাথা নত করে ফেলল লজ্জায়। অন্য সময় হলে গরুর মাংস রান্নার জন্য টেক্সট নিত সে। ভাইদেরকে বিভিন্ন ধরনের থ্রেড দিয়ে টাকা আদায় করত। কিন্তু এখন কাহিনী ভিন্ন। সাগরের সামনে তার লজ্জা লাগছে ভীষণ। সাগর উষার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে উপহাসের স্বরে বলল, হ্যাঁ, আইসে আবার মাস্টার শেফ রে। গরুর মাংস রান্না করে, তাও নাকি আবার মায়ের থেকেও বেস্ট। তোর রুচিতে দুর্ভিক্ষ চলছে রাফি, শীঘ্রই নিজের রুচি ঠিক কর। রাফিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কাঙ্গালি কি বুঝবে তরমুজের স্বাদ? যে ঘরে ডায়মন্ড রেখে রূপার পিছে যায়, সে আবার আমাকে বলে আমার নাকি রুচির দুর্ভিক্ষ চলে। হ্যাঁ, মানা যায়? আরাফ আর উষা উচ্চ স্বরে হাসতে থাকে। রাফিদ কথাটা যে উষার বিষয়টা টেনে এনে বলেছে তা বেশ বুঝতে পারল উষা। সাগর ওদের হাসি দেখে রাগে গজগজ করে চলে যেতে লাগলো। সাথে ঠান্ডা গলায় উষাকে হুমকি দিল, 3 মিনিটের মধ্যে যদি আমার রুমে না আসিস খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলেই বাঁকা হাসল সাগর।
উষা অসহায় নেত্রে তাকিয়ে আছে সাগরের দিকে। চোখের কোণে জল নেমেছে, চোখ দুটি ছলছল করছে, তার সাথে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারাচ্ছে সে। ইচ্ছে করছে সামনে ডিভানে বসে থাকা সুদর্শন পুরুষটাকে এক লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিতে। বিয়ে করেছে সে, বউ পালতে হবে, এটাই স্বাভাবিক। এতদিন তো আর তাকে বলা হয়নি বউয়ের দায়িত্ব নিতে, এখন বলছে। তাও এ মেয়েটা কি করছে? বারবার খোটা দিচ্ছে। তোর পিছে কি শুধু শুধু টাকা নষ্ট করবো আমি? পতি সেবা কর, বসিয়ে বসিয়ে খাওয়াবো না আমি তোকে। ধুর বদলোক একটা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর, জলদি কর। বেডের উপরেই করবি বলে দিলাম। উষা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সাগরের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, এতগুলো শার্ট আর প্যান্ট আয়রন করব, তাও বেডে? কোমর থাকবে আমার? কোমর থাকবে না তো কোথায় চলে যাবে? কোমর কি হাঁটতে পারে নাকি? কথাটা শেষ করে তারপর সাগর একটু ভাবুক হলো। এক ভ্রু উঁচিয়ে উষার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, অবশ্য তোর কোমরের হাত পা থাকতেও পারে, অ্যাবনর্মাল কিছু না। নয়তো এভাবে শিওর হয়ে বলছিস কোমর থাকবে না। উষা কটমট করে তাকালো সাগরের দিকে, কিরমির করতে করতে বলল, আপনি 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 একটা। বল বল, আমি কি অতি সুদর্শন তাই তো? আমাকে দেখলেই তুই খেয়ে হারিয়ে ফেলিস। অতি মাত্রায় রেগে গেলে উষার মুখ দিয়ে কথা বের হয় না। এবারও তাই হলো। সাগর উঠে এলো নিজ জায়গা ছেড়ে, উষার হাতে একটা ব্ল্যাক শার্ট ধরিয়ে দিয়ে বলল, নে, এটা দিয়েই স্টার্ট কর। বলেই সাগর গিয়ে বসলো উষার সরাসরি সোফাটাতে। বেডের ওই পাশে একটা সোফা আছে যেটা উষার সরাসরি একদম। উষা আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলো। নিজের কাঁধের ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে নিল, কোমর ছড়ানো চুলগুলো হাত খোপা করে নিল, বেডের ওপরে শার্টটা বিছিয়ে হাতে আয়রন নিল। সাগর সামনে বসে সূক্ষ্ম নেত্রে পরখ করলো উষার প্রতিটি পদক্ষেপ। অজান্তেই কেন জানি মনের মধ্যে এক সুখ সুখ যন্ত্রণাটা অনুভব করলো সে। কেন জানি ইচ্ছে করলো মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরতে, উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে ইচ্ছে করলো তার। সেদিনের মতো নাজেহাল করে তুলতে মন চাইলেও আনমনে বিড়বিড় করলো সাগর। উষা ভ্রু কুচকে তাকিয়ে থাকে কতক্ষণ, বিস্ময় দৃষ্টি স্থির রেখেই বলে, কি বলছিলেন আপনি? গান? সাগর ধমকে ওঠে, হোপ, বেয়াদব, নিজের কাজ কর যা। তোকে একটা কথা বলতাম নাহিদ। নাহিদ ভুইয়া ফোনের এ প্রান্ত থেকেই কপাল কুচকালেন, থমথমে গলায় বললেন, কি বলতে চান ভাইজান, বলে ফেলুন। সিজান ভুইয়া কোনো ভনিতা না করে বললেন, তুই তৃপ্তিসানকে উষার নাম্বারটা দিয়ে দে। নাহিদ ভুইয়া অবাক হয়, সাথে বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। প্রথমত এই বিয়েটা ভেঙে যাক, এটা যেমন তিনি চান না, ওই বিদেশি বাদরের সাথে মেয়েকে কিছুতেই বিয়ে দিতে চান না তিনি। বিয়ে করে বউ নিয়ে বিদেশ সেটেল হবে, তাহলে আমার কি হবে? এই মেয়ের দিকে তাকিয়েই তো বেঁচে আছি, সমাজ তো কবেই তাকে মৃত বানিয়ে দিয়েছে। নাহিদ ভুইয়া অত্যন্ত রাশভারী কণ্ঠে বললেন, আমি চাইছি না উষা এখন বিয়ে করুক এবং বিদেশে সেটেলড হবে, এমন ছেলে তো কখনোই না। আর উষা এখনো সাগরের বউ, আর সে তার স্বামীর দায়িত্বেই আছে। আমার আমার কোনো অধিকার নেই। এখন আমি আমার মেয়েকে কোনোভাবেই পরপুরুষের সাথে সখ্যতা গড়ে তোলার সুযোগ করে দিব না। আর আমার মেয়ে মরে গেলেও সাগরের বউ থাকা অবস্থাতেই কারোর দিকে নজর দিবে না। আগে ডিভোর্স হোক, তারপর দেখা যাবে। নাহিদ ভুইয়ার কথা শুনে সিজান ভুইয়া ডান পাশে বসে থাকা ছেলের পানে আর চোখে তাকালেন একবার। ছেলের মনোভাব তিনি বুঝতে সক্ষম হলেন না। ছেলের জ্যালাস ফিল হয় কিনা বা ছেলে কোনো বিপরীত প্রতিক্রিয়া দেখায় কিনা তা বোঝার জন্যই সাগরকে দেখে নাহিদ ভাইয়াকে এসব বললেন ভদ্রলোক। উষাকে কাপড় আয়রন করতে দিয়েই সাগর এসেছিল 2 তলায় নিজের বাবা মায়ের ঘরে। সাগরকে পাশে বসিয়েই নাহিদ ভুইয়াকে কল করেছিলেন তিনি। সাগর মাথা নিচু করে রেখেছে, দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসল সে। চাচার কথা তার মনে ধরেছে। সিজান ভুইয়া তার ফোন কাটতেই সাগর নিষ্পাপ মুখে বলল, তৃপ্তিসান কে বাবা? কার কথা বলছো? কিসের নম্বর? উষার সাথে আবার কিসের বিজনেসের কথা? সিজান ভুইয়া কপাল কুচকালেন। তার ছেলে এতটাও অবুঝ না, যা বোঝার নাহিদের ওইটুকু কথাতেই 16 আনা বুঝে নেওয়া যায়। বুঝে যাওয়ার কথা, এত ধুরন্ধর হয়েও এমন অবুঝ সাজার মানে তিনি বুঝতে পারলেন না। তুমি বোঝনি কিসের কথা বলছি আমরা? সাগর অবুঝের মতো 2 দিকে মাথা নাড়ায়, যার মানুষের সত্যি বুঝতে পারছে না।
সিজান ভুইয়া থম মেরে বসে রইলেন, তারপর থমথমে স্বরে বললেন, স্যার বিয়ের কথা বলছিলাম। ওয়াও গ্রেট। সিজান ভুইয়ার পুরো কথা না শুনেই সাগর প্রতিমধ্যে তাকে থামিয়ে দিয়ে নিজে বলে ওঠে। কুচকানো কপাল আরও বিকৃত করলেন সিজান ভুইয়া, নাক মুখ কুচকে বললেন, ছ্যা, তুমি খুশি হচ্ছ? তো হবে না বলছো? আমি ডিভোর্স দিলে তো কারো না কারো কাছেই যেতে হবে, তাই না? সিজান ভুইয়া কিছু বললেন না, ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলের দিকে।